হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে কাশ্মীরের লাস্ট দিন আমাদের। আজকে পুরো এবিসি ঘোরা। এবিসি মানে হলো আরু, বেতাব আর চন্দনবাড়ি। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা হলো আরু ভ্যালি। আরু ভ্যালিতে আমরা অনেকক্ষণ প্রায় কাটালাম। হোটেল থেকে তোমাদের একটা অন্য গাড়ি নিতে হবে, সেটা হলো সিন্ডিকেটের গাড়ি। কারণ তোমরা যে গাড়িটা বুকিং করে থাকবে কাশ্মীরের জন্য, সেই গাড়ি কিন্তু তোমাদেরকে এবিসি নিয়ে যাবে না। আর হ্যাঁ, আর যদি তোমরা আরও কোনো অফবিট জায়গায় যেতে চাও, যেমন গুরেজ ভ্যালি, আমরা যেদিনকে ওয়ার্ড 1 গেছিলাম সেদিনকেও চেকপোস্ট থেকে আলাদা গাড়ি নিতে হতো। আর আমাদের ভাগ্যটা ভালো ছিল, কারণ আমাদের ড্রাইভার দাদা ওইখানকারই ছেলে, তাই ওকে ছেড়ে দিয়েছিল। কিন্তু তোমাদের সিন্ডিকেটের গাড়ি ছাড়া কিন্তু ওয়ার্ড 1-এর উপরে যেতে দেবে না। ঠিক সেরকমই আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি যেতে হলে কিন্তু সিন্ডিকেটের গাড়ি নিতেই হবে। আর সিন্ডিকেটের গাড়ির কিন্তু আলাদা চার্জ রয়েছে। আমাদের কিন্তু পড়েছিল 2800 টাকা। যে যেরকম নেবে, আমরা 5 জন ছিলাম, তো আমাদের একটা 5 সিটার নিয়েছিলাম, হয়ে গিয়েছিল। কিন্তু যারা বেশি জন থাকবে তারা আবার বড় গাড়ি নিতে পারো মানে তাদের নিতেই হবে অবভিয়াসলি। আবার যদি কেউ 4 জন থাকে, তাহলে তাদের ভাড়া আরও কম পড়বে। তাদের কিন্তু 2100 কি 2200 টাকা মতো পড়ে। আর গাড়ির ওপরেও ডিপেন্ড করে, যদি কেউ আর্টিগা নিতে চায় বা ভালো কোনো গাড়ি নিতে চায়, তাহলে তাদের কিন্তু বেশি পড়বে। আরও ভ্যালি, বেতাব ভ্যালি আমাদের ঘোরা হয়ে গেল। বেতাব ভ্যালিতে আমরা কিন্তু নিচে যাইনি, এটা বলে রাখি। আমরা কিন্তু বেতাব ভ্যালিটা ওপর থেকেই দেখেছি, বেতাব ভ্যালির ভেতরে যাইনি। আর এটা হলো চন্দনবাড়ি। চন্দনবাড়িটা কিন্তু বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম। অনেক সব জায়গাতেই তো বরফ দেখছি, কিন্তু বরফের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বরফটা যেটা রয়েছে সেটা আলাদা আলাদা ভাবে। তো চন্দনবাড়িতে একটা অন্য রকমের ছিল, কাদা ছিল অনেক, ওখানে স্লিপারি ছিল, বরফগুলোতেও অনেক বেশি স্লিপ কাটছিল। কিন্তু ভালো লেগেছে। অনেকটা নিচে ছিল চন্দনবাড়িতে বরফটা। আমরাও অনেক আনন্দ ফুর্তি করলাম, বরফ নিয়ে খেললাম। না, আমরা সোনমার্গেও বরফ টরফ নিয়ে খেলেছিলাম, কিন্তু ওখানকার ভিডিওটা অন্যরকম, এইখানকার বরফটা ভিডিওটা কিন্তু অন্যরকম এসেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে বরফটা কিন্তু পরিষ্কার নয়। আর অনেক কাদা ছিল, ময়লা ছিল বরফের মধ্যে। সবাই জুতো পরে উঠছে, খেলছে, এইভাবেই না পুরো নোংরা হয়ে গেছে বরফটা। অনেক ভালো ভালো ফটোগ্রাফি করলাম, ভিডিওগ্রাফি করলাম ওইখানে। তারপরে এই যে যেটা দেখতে পাচ্ছ, এইটা হলো বেতাব ভ্যালি। যাওয়ার সময় একবার দেখতে পেলাম, আর আসার সময়ও এটা একবার দেখিয়ে দিলাম তোমাদের। ওই যে নিচে যে এই পুরো জলটা, এই জায়গাটা বেতাব ভ্যালি। আলাদা করে এখানে কিছু দেখানোর নেই, কারণ বেতাব সিনেমাটার শুটিং হয়েছিল বলেই এই জায়গাটার নাম বেতাব ভ্যালি। তারপরে আমরা চলে আসলাম চন্দনবাড়ি থেকে বেতাব ভ্যালি দিয়ে হোটেলের দিকে। আর হোটেলের ঠিক 2 মিনিটের রাস্তায় একটা টেম্পল ছিল, এটা হলো মামাল টেম্পল। পেহেলগামে যারাই থেকেছো তারা জানবে, মামাল টেম্পল অনেক বছর পুরনো একটা টেম্পল। তারপরে গেলাম হোটেলে। আর হোটেল থেকে একটা বাঁদর দেখতে পেয়েছিলাম, ওই দেখো গাছের মধ্যে বাঁদরটা ঝুলে আছে। ও ঠিক একটা গাছের পরে আরেকটা গাছ, আরেকটা গাছের পরে আরেকটা গাছ, এইভাবে ঝুলে যাচ্ছিল। তো এই যে এটা আমাদের হোটেলটা, হোটেল মুস্কান। আর তোমরা শুনলে অবাক হবে, এইটার রেকমেন্ডেশন কিন্তু আমার শাশুড়ি আমাদেরকে দিয়েছিল। কারণ আমার বর আর আমার শাশুড়ি, আমার শ্বশুর, ওরাও কিন্তু আজ থেকে 10 বছর আগে এখানে এসেছিল, আর ওরা হোটেল মুস্কানেই ছিল। খুব ভালো এখানকার স্টাফরা, এখানের রুমগুলো ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই এখানে খুব ভালো লেগেছে। আর খাবারটা আমি যেটা বললাম, ব্রেকফাস্ট আর ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আর কোয়ালিটি খুব খুব ভালো ছিল, একটুও খাবারটা খেয়ে পেট খারাপ হবে না কোনোভাবে। তেল মশলা বেশি নয়, খুবই ভালো খাবারের এখানে কোয়ালিটি। হোটেল মুস্কান থেকে কিন্তু ভিউটা সব থেকে বেস্ট, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর হোটেল মুস্কানের এই সামনেটা কিন্তু গার্ডেন তৈরি করা হয়েছে, এটা শুনলাম আগে ছিল না যখন আমার শাশুড়িরা এসেছিল। তো সেই দিনকে আমাদেরকে বিকেলবেলা বেরিয়ে যেতে হতো, 9টার সময় ফ্লাইট ছিল শ্রীনগর থেকে। তো আমাদের মোটামুটি 5টার মধ্যে বেরিয়ে যেতে হতো। আমরা অনেক তাড়াতাড়ি ঢুকে পড়েছিলাম, 1টা কি 2টোর মধ্যে। তো তাই ভাবলাম যে একটু সামনে একটা ক্যাফে আছে, কি ক্যাফেটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, যদি কেউ দেখে থাকো তাহলে আমাকে জানিও।
সেই ক্যাফেটা থেকে আমরা ঘুরে আসলাম। এই ক্যাফেটা থেকে গিয়েই আমরা কিন্তু লাগেজ প্যাক করে বেরিয়ে পড়েছিলাম। আর এই ক্যাফের ঠিক সামনেটাতে এই রকমভাবে নদীটা বয়ে যাচ্ছিল। এটা কি নদী আমি জানি না, আমার জানা নেই, তবে এই ক্যাফের ভিউটা জাস্ট অসাম ছিল। এই ব্রিজটার এই পাশে রোড আছে, আর এই ব্রিজটা পেরিয়ে ক্যাফেটাই যেতে হতো। আমরা বেরিয়ে পড়েছিলাম স্বাভাবিকভাবেই। 5টার মধ্যেই লাগেজ টাগেজ নিয়ে আমাদের গাড়ি বলা হয়ে গেছিল। আসলে আমরা পরের দিনকার ফ্লাইট পাইনি। আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা 9 তারিখের ফ্লাইট কেটেছিল। আমাদেরও 9 তারিখেরই কাটার কথা ছিল, কিন্তু যেহেতু একটু এদিক ওদিক হয়ে যাওয়াতে, একটু প্রবলেম হয়ে যাওয়াতে আমাদের 8 তারিখেই ফ্লাইটটা কাটতে হলো। তো 8 তারিখে 9টার সময় ফ্লাইট ছিল। আর পেহেলগাম থেকে শ্রীনগর যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা মতো লেগেছিল। হ্যাঁ, 2.5 থেকে 3 ঘন্টা মতো লেগেছিল। তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম, যেই রাস্তাটা দিয়ে আমরা জম্মু থেকে শ্রীনগরে এসেছিলাম। সেই রাস্তারই দুপাশে কিন্তু এইরকমভাবে সর্ষে ক্ষেত আর খুব পুরো গ্রিনারি একটা ব্যাপার আমরা পেয়েছিলাম। তো এইটা কিন্তু আমরা যেদিন এসেছিলাম জম্মু থেকে সেদিনকে আরো সুন্দর লাগছিল। দেখবে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যে ভ্লগটা করেছি সেই ভ্লগের মধ্যে কিন্তু এটা আছে। আর একটা খুব মজার বিষয়, যেদিনকে আমরা বেরিয়েছিলাম পেহেলগাম থেকে, মানে যেদিনকে আমরা রওনা দিয়েছিলাম, সেই দিনকেই কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। এতটাই বৃষ্টি হচ্ছিল যে পরের দিনকেও ওয়েদারটা খারাপ ছিল। তো আমরা ভালো করেছি সেদিনই বেরিয়ে গেছি, কারণ পরের দিনকে বৃষ্টির জন্য কিন্তু যারা আমাদের সাথে গিয়েছিল তারা অনেকটাই পুরো রাস্তাটাই বৃষ্টি পেয়েছে। খুব ভালোভাবে কাটলো পুরো কাশ্মীরের ট্রিপটা। পেহেলগামের ঘটনাটা শোনার পর হয়তো তোমরা ভাববে যে আর কাশ্মীর যাব না, কিন্তু সত্যি বলছি কাশ্মীরের কিন্তু অনেক মানুষ অনেক ভালো আছে। যদি 80% মানুষ ভালো থাকে কোনো জায়গাতে, তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার, যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে। 20% মানুষ যদি সেখানকার একটু ইগো প্রবলেম হয়, তাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেটা স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। কারণ কাশ্মীরটা এমনই একটা জায়গা যেখানের মানুষগুলোও কিন্তু দিনে রাতে অনেক রিস্ক নিয়ে বেঁচে আছে। এখানকার সিআরপিএফ, এখানকার বিএসএফ গুলো কিন্তু মিনিটে মিনিটে লড়ে যাচ্ছে। তারাও জানে না যে পরের মিনিটে তাদের সাথে কি হতে চলেছে বা আগের সিচুয়েশনটা কি আসতে চলেছে। তো আমি এটাই বলবো যে যারা বলছো যাব না, স্বাভাবিক ব্যাপার, যেতে একটু ভয় লাগবেই, কিন্তু ওখানকার পাবলিক পুরোপুরি ট্যুরিস্টের ওপর ডিপেন্ডেন্ট। তারা কিন্তু ট্যুরিস্ট না গেলে একদমই তাদের চলবে না। হ্যাঁ, অনেকেই আছে যাদের আখরোট, আপেল এসবের ক্ষেত আছে, গাছ আছে, কিন্তু অনেকজন এরকমও আছে যারা কিন্তু খুব গরিব ওখানে। তো তারা পুরোপুরি ট্যুরিস্টের ওপর ডিপেন্ডেন্ট। তাই আমি এটাই বলবো যে তোমরা যাও, কিন্তু সেফটি সিকিউরিটি, যে জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নেই সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে তোমরা যেতে পারো। কারণ আমরা এটা দেখেছি যে বাইসারেন ভ্যালিতে কিন্তু কোনো রকমের সিকিউরিটি ছিল না, তাই ওইখানে অ্যাটাকটা হয়তো হয়েছে। আমি জানি না এক্স্যাক্ট কারণটা কি। তো আমরা চলে এসেছিলাম, এসে খুব খারাপ লাগছিল কয়েকটা দিন। আর যখন শুনেছিলাম পেহেলগাম অ্যাটাকটা, তখন তো বলারই নেই, তখন তো ভীষণই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে এই জায়গাটাতেই ঘুরেছিলাম, এই জায়গাটাতেই ফটো তুললাম, ভিডিও করলাম, আর কয়েকদিন পরে এই জায়গাটার এই অবস্থা। তো কিছু করার নেই, সবাইকেই নিজের জীবনে নিজের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। আর আরেকটা কথা, যদি তোমরা জানতে চাও যে আমাদের কাশ্মীরের কতটা খরচা হয়েছে, কি ট্রিপ প্ল্যান ছিল, কি আইটিনারি ছিল, আহ, আমাদের দুজনের কতটা পড়লো খরচা, তাহলে আমাদেরকে কমেন্ট করো। আমরা একটা ভ্লগে চেষ্টা করব দুজনে বসে বলার যে কোথায় কীরকম খরচা হয়েছে, কোথায় কীরকমভাবে আমরা ট্রিপটাকে প্ল্যান করেছি, কি আমাদের আইটিনারি ছিল, সব কিছু জানাবো। জম্মু থেকে শ্রীনগর পৌঁছাতে যতটা টাইম লেগেছে পুরো টাইমটাই কিন্তু যাওয়ার সময় শুরু করেছিলাম যখন আমরা জার্নিটা, তখন আর একদম যখন জার্নিটা শেষ হবে ঠিক এই দুটো টাইমে আমরা বৃষ্টিটা পেয়েছিলাম। মাঝখানে অনেকটা জায়গা কিন্তু বৃষ্টি পাইনি। আর এইটা হলো ডাল লেকের আরেকটা সাইড, আরেকটা দিক, যেটা আমরা কাশ্মীরে থাকতে দেখিনি। আমরা 9টার ফ্লাইট ধরে নিয়েছিলাম, কলকাতা পৌঁছে গেছিলাম আমরা 11টার মধ্যে। তারপরে 5 ঘন্টা লেওভার ছিল, দেন আবার সকালবেলা 7টার সময় কলকাতা থেকে বাগডোগরার ফ্লাইট ছিল। ফ্লাইট থেকে নেমে আমরা কোচবিহার যাওয়ার পথে এত সুন্দর একটা ভিউ দেখে ক্যাপচার করেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে ডেলি লাইফের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।